বন্যা মেঘের দিকে চেয়ে হাসতে হাসতে বলল, দেখেছিস মেঘ, তোর আবির ভাইয়ের ভয়ে নেতাদের পিছু নিচ্ছে। পুনরায় মিনহাজকে উদ্দেশ্য করে বলল, নিজের নাই 2 আনা, ক্ষমতা আবার ভাব দেখায় 16 আনার। সেদিন যেভাবে বলেছিলি ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবি, তখন তো ভেবেছিলাম তোদের এলাকার ভাইদের কথা বলছিস। মেঘ মৃদু হেসে বলল, এজন্যই বলি আমার আবির ভাই সবার সেরা। তোদের মতো 8-10 জনকে পেটানো আমার আবির ভাইয়ের কাছে জাস্ট 5 মিনিটের ব্যাপার। ওনার কাউকে প্রয়োজন নেই, একাই 199 জনের সমান। তামিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, 199 জনের সমান কিভাবে হয়? হলে 100 জনের সমান হবে। আমার আবির ভাই একটু ব্যতিক্রম, তাই 199 জনের সমান। এটা কেমন লজিক? এটা আমার লজিক, তোরা বুঝবি না। মিনহাজ তপ্ত স্বরে বলল, শোন, কথায় কথায় আমার আবির ভাই করিস না তো, কানে খুব লাগে। তোর কানে লাগে, এটা তোর কানের সমস্যা, তাড়াতাড়ি ডাক্তার দেখা গিয়ে। আমি আমার আবির ভাইকে নিয়ে বলবই, আমার আবির ভাই, আমার আবির ভাই, আমার আবির ভাই। মিনহাজের মেজাজ খারাপ হচ্ছে, তবুও শান্ত থাকার চেষ্টা করছে। মিনহাজ রাগে অন্যদিকে তাকিয়েছে। হঠাৎ মেয়েদের দিকে চেয়ে বলল, এই সাইড দে, ভাইরা আসতেছে। বন্যা, মেঘ, তামিম সাইড হয়ে দাঁড়িয়েছে। প্রায় 15-20 জন ছেলে হেঁটে আসছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়রদের সালাম দেখেই তাদের অবস্থান বোঝা যাচ্ছে। মেঘদের কাছে আসতেই মিনহাজ সুন্দর করে সালাম দিল। সামনের দিকে গম্ভীর চেহারায় একজন চোখ দিয়ে একটু ইশারা করলো। সালাম গ্রহণ করেছে এটাই বুঝালো। ওনারা পাশ কেটে যেতেই মেঘ বলল, কিরে, তোর ভাই তো সালামের উত্তরটাও দিল না। মিনহাজ বিরক্তি ভরা কণ্ঠে বলল, ওনারা কি এত মানুষের সালামের উত্তর দেওয়ার সময় আছে নাকি? 2 মিনিট পরেই কিছুটা দূর থেকে হৈ হুল্লোড় শব্দ ভেসে আসছে। মেয়েরা পিছন ফিরে তাকাতেই দেখে ছেলেগুলো কাকে ঘিরে কথাবার্তা বলছে। কাকে ঘিরে আছে তা দেখা যাচ্ছে না। কৌতূহল বশতই মেঘ, বন্যা, মিনহাজ, তামিম সবাই সেদিকে তাকিয়ে আছে। কয়েকজন একটু সরতেই বাইকটা সাইড করে হেলমেট খুলল। মেঘ উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আবির ভাই! বাইকটা দেখেই পরিচিত লাগছিল, কিন্তু শিওর ছিল না। হেলমেট খুলতেই মেঘের চোখ কপালে উঠে গেছে। বিস্ময়ে চোখে তাকিয়ে আছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে। মেঘ ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই আবির মেঘকে নিতে বা দিতে আসলে মেইন গেটের কাছেই নামিয়ে দেয়, কখনো ভিতরে আসে না। আজই প্রথম আবির ভেতরে এসেছে। মেঘের সাথে সাথে মিনহাজ, তামিম, বন্যাও বেশ অবাক হয়েছে। আবির বাইক থেকে নামতেই সভাপতি, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, আহ্বায়ক, সাধারণ সম্পাদক একে একে সবাই আবিরকে জড়িয়ে ধরেছে। আবিরও স্নেহের সহিত সবাইকে জড়িয়ে ধরেছে। মেঘ, বন্যা সহ বাকিরাও কিছুটা এগিয়ে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মেঘ বারবার চোখ কচলাচ্ছে। আবির ভাইয়ের ভার্সিটিতে কেউ পরিচিত আছে, এটা মেঘ জানতই না, তাও আবার রাজনৈতিক ছেলেপেলের সাথে। রাগী গুরুগম্ভীর স্বভাবের ছেলেটা হাসি মুখে বলল, থ্যাঙ্কস ভাইয়া, তুমি আমাদের কথা মেনে এত ব্যস্ততার মধ্যেও এসেছো, এটাই অনেক। আমরা তো ভেবেছিলাম তুমি হয়তো আসবেই না। তোরা যে এত বছর পরও আমায় স্মরণ করেছিস, সেই অনেক বড় ব্যাপার। তোমাকে কি ভোলা সম্ভব? কলেজের হিরো ছিলা তুমি, স্যারদের চোখের মণি, সেই সাথে পুরো কলেজের মেয়েদের ক্রাশ বয়। শেষ লাইনটা কানে যেতেই মেঘ সাপের মতো ফোঁস করে উঠল। সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির ভাইয়ের আশেপাশে 2-1টা মেয়ের নামই সহ্য করতে পারে না। সেই আবির ভাই নাকি কলেজের সব মেয়ের ক্রাশ ছিল। আল্লাহ জানে কত মেয়ের প্রেমে প্রপোজাল দিয়েছিল আর কত মেয়ের সাথে প্রেম করে বেরিয়েছে। মেঘ নিজের কপাল নিজেই চাপড়ে বিড়বিড় করে বলল, মেঘ রে, তুই শেষ। হাজারো মেয়ের ক্রাশ উনি, সেখানে তুই কে? তোর দিকে কোনো ছেলে ফিরেও তাকায় না, ক্রাশ তো বহু দূরের বিষয়। তুই আবার আবির ভাইকে চাস? ছি, লজ্জা লাগে না? আবির ভাই যে বোন হওয়ার সুবাদে তোর সাথে 2-1টা কথা বলে, সেই তোর কপাল। বন্যা মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি বিড়বিড় করছিস? মেঘের চোয়াল হঠাৎ ঝুলে পড়ল। মনের ঘর মেঘাচ্ছন্ন হয়ে গেছে। শক্ত কণ্ঠে বলল, কিছু না। আবির ছেলেটার হাতের চাপড় মেরে বলে, বাজে কথা বাদ দে। হঠাৎ আমায় স্মরণ করার কারণ কি? আরেকজন বলে উঠল, তুমি আমাদের স্পেশাল গেস্ট, তাই স্মরণ করেছি। অবশ্য তোমায় মালা দিয়ে বরণ করা উচিত ছিল। আচ্ছা, সমস্যা নেই, প্রোগ্রামের দিন অবশ্যই মালা দিব। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই থাম থাম, আমায় বরণ করবি মানে? আমি কে? তুমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যার জন্য আমরা আজ এই অবস্থানে। আমার জন্য না, বরং তোরা নিজের অবস্থানে নিজেই তৈরি করেছিস। যখন পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম তখন রাস্তা তো তুমিই দেখিয়ে দিয়েছিলে। আচ্ছা বুঝলাম, কিন্তু প্রোগ্রামটা কিসের? ভার্সিটিতে লাস্ট একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। প্রোগ্রাম করবি কর, আমার কি কাজ? আমি তো ভার্সিটির কেউ না, পড়িও নি এখানে। পড়নি তাতে কি? বাইরে পড়তে না গেলে তুমি এই ভার্সিটি স্টুডেন্ট থাকতা। এখন কথা হলো, ভার্সিটির পাশাপাশি আমরা আমাদের কলেজের স্যার ম্যামদের ইনভাইট করতে চাচ্ছি, আর ইনভাইট তুমি করবা। তাছাড়া তোমাদের মতো সাকসেসফুল কিছু ব্যক্তিবর্গদের ও ইনভাইট করা হবে। তোমরা তোমাদের সুদর্শন চেহারা দেখিয়ে জুনিয়রদের সঠিক পথ দেখাবা।
প্রথমত আমি কোনো সাকসেসফুল ব্যক্তিই না, দ্বিতীয়ত আমি এই ভার্সিটির স্টুডেন্টও না, তৃতীয়ত তোদের প্রোগ্রামে আমি স্যারদের ইনভাইট করার কে? প্রোগ্রাম দ্বিতীয় তৃতীয় বুঝি না, তুমি আমাদের ভাই, এটাই একমাত্র কথা। ভাই তো নাকি? হ্যাঁ ভাই তো। তুমি তো আমাদের অবস্থা দেখেই গিয়েছিলা, স্যাররা এক প্রকার বের করে দিচ্ছিল কলেজ থেকে। সেদিন তুমি স্যারদের রিকোয়েস্ট না করলে আমাদের যে কি অবস্থা হতো আল্লাহ ভালো জানেন। তুমি চলে যাওয়ার পর আমরা যতদিন কলেজে ছিলাম এমন একটা দিনও যায়নি যে স্যাররা আমাদের সামনে আসলে তোমার নাম নেয়নি। তুমি না বললে আমাদের বের করে দিত। আরও কত কথা, সেসব এখন অতীত। তোমার কথা মতো পড়াশোনা করে আমাদের 12টা বন্ধুর মধ্যে 9 জনই ডিইউতে চান্স পেয়েছে, বাকিরাও ভালো অবস্থানে আছে। তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তুমি নেটওয়ার্কের বাইরে ছিলা। কিছুদিন আগে হঠাৎই একদিন তোমাকে একটা মেয়ের সঙ্গে দেখলাম, ডাকার সুযোগ ছিল না। অনেক খোঁজ নিয়ে জানতে পেরেছি তুমি তানবীরের ভাই। তারপর তানবীরের থেকে ফেসবুক আইডি নিলাম। আমার বা আমাদের জীবনের গল্পে তুমি অন্যরকম ভূমিকা পালন করেছো, যার ঋণ কোনো দিন দিয়ে শেষ করতে পারবো না। তাই তোমার প্রোগ্রামে আসতেই হবে। বাবা গো, তোরা যেভাবে আমার প্রশংসা করছিস, আমার বাপেও আজ পর্যন্ত এত প্রশংসা করেনি। তুমি যে কি চিজ, তোমার বাপে হয়তো বুঝেই নাই। আবির মৃদু হাসলো। আরেকজন বলে উঠল, ভাইয়া জানো, একই শহরে থেকেও গত 5 বছর যাবৎ কোনো দিন কলেজে পা দেইনি। স্যারদের দেখে মুখ লুকিয়ে চলেছি। এখন তো ভার্সিটির লাইফ, দুদিন পর কে কোথায় থাকবো তা জানা নেই। তাই প্রোগ্রামটা করতে চাচ্ছিলাম। ভার্সিটির স্যারদের সঙ্গে কথা বলেছি, ওনাদের আপত্তি নেই। এখন তুমি আমাদের সাথে যাবে, আমাদের পক্ষ থেকে কলেজের স্যারদের একটু বলবা। আমরা বললে যদি না আসে, তুমি বললে নিশ্চয়ই রাজি হবেন। আবির রুষ্ট স্বরে বলল, সবই করে দিব, প্রয়োজনে প্রোগ্রামেও আসবো, কিন্তু গেস্ট হিসেবে নয়, সাধারণ মানুষ আর তোদের ভাইয়া হিসেবে। যদি কোনো প্রকার মালা দিয়ে বরণ বা আমায় নিয়ে 500 শব্দের ভাষণ শুরু করিস, তাহলে এক একটাকে স্টেজে ফেলে পেটাবো বলে রাখলাম। তাই বলে আমাদের জীবনের গল্প নায়কের প্রশংসা করব না? না, করবি না। আমি শুধু তোদের পথ দেখিয়েছি, বাকি সব তোরা করেছিস। তোদের সাকসেস, তোদের এতে আমার কোনো হাত নেই। তোরা যে আমার কথা মেনে রেখেছিস এতেই শুক্রিয়া। এমনও মানুষ আছে যাদের জীবন দিয়ে দিলেও তারা সেসব ভুলে যায়। দোয়া করি জীবনে সাকসেসফুল হ। দেখো তো, তোমায় রাস্তায় দাঁড় করিয়েই জীবন ইতিহাস শুরু করে দিয়েছি। চলো ভেতরে চলো। ভেতরে আর যাব না, কথা তো হলোই। আমার নাম্বার রাখ, কবে কলেজে যাবি জানাইস। অফিসে কাজ ফেলে এসেছি, একদিন কাজ একটু কম করলে কিছু হবে না। কত বছর পর তোমাকে পেয়েছি, আড্ডা না দিয়ে ছাড়ছি না। চলো চলো। আবির ঘুরতেই মেঘদের দেখতে পায়। কিছুটা দূরেই দাঁড়িয়েছিল ওরা। আবির পিছন ফিরে থাকায় আগে দেখতে পায়নি। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। ওদের সব কথোপকথনই মেঘ মনোযোগ সহকারে শুনেছে। বুঝতে বাকি নেই ওদের পড়াশোনাতে আবির ভাইয়ের অবদান অনেকখানি। তবে সেই ছেলেগুলোর কি হয়েছিল তা শোনার বেশ আগ্রহ জাগছে মেঘের মনে। আবির কিছুটা এগিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো, ছোট্ট করে শুধালো, ক্লাস শেষ? আবিরের কণ্ঠে মেঘ হকচকিয়ে তাকালো। মনোযোগ ছিল অন্য কোথাও। উপর নিচ মাথা নেড়ে বলল, শেষ। কিন্তু আপনি এখানে কেন? মেঘ সব কথা শুনেও না শোনার মতো প্রশ্নটা করেছে। আবির চোখের ইশারায় ছেলেগুলোকে দেখিয়ে বলল, ওদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ছেলেগুলো এগিয়ে গেছে। আবিরকে না পেয়ে পিছন ফিরে তাকাতেই মেঘকে দেখলো। 2 কদম এগিয়ে এসে বলল, ওনাকেই দেখেছিলাম তোমার সাথে। উনি কে ভাইয়া? তোমার? আবির তার আগেই বলল, আমার কাজিন। তোরা যা, আমি আসছি। ছেলেগুলো এগিয়ে যাচ্ছে। আবির মেঘকে উদ্দেশ্য করে গলায় তেজ এনে বলল, আড্ডা দেওয়া শেষ হলে বাসায় যা, গাড়ি অপেক্ষা করছে। মিনহাজ আর তামিমকে দেখেও না দেখার মতো করে চলে যাচ্ছে। মেঘ পিছন থেকে ডেকে বলল, আমি আপনার সঙ্গে যাব। অনেকদিন হলো আবিরের বাইকে ওঠে না। রাগারাগি মান অভিমানে ঠিকমতো কথা বলেনি। বাইকে ওঠা তো দূরের বিষয়, আজ মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের সাথে বাইকে ঘুরবে। তাছাড়া ফুপ্পির জন্য মনটা ছটফট করছে। সে প্ল্যান করেছে ফুপ্পিকে দেখে একেবারে বাসায় ফিরবে। আবির 2 আঙুলে ইশারা দিতেই মেঘ আবিরের কাছে এগিয়ে গেল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, আমি না আসলে কি করতি? মিনহাজ আর তামিমের প্রতি ক্রোধ চেপে রাখতে পারছে না। ওদের দিকে তাকালেই অঘটন ঘটতে পারে, তাই তাকাচ্ছে না। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আপনি না আসলে গাড়িতে যেতাম, আপনি এসেছেন তাই বাইকে যাব। আমি তোকে নিতে আসিনি, অন্য কাজে এসেছি। মেঘ জেদ দেখিয়ে বলল, আমি এত কিছু জানি না, আপনি আমায় নিয়ে যাবেন এটাই শেষ কথা। মেঘের জেদের কাছে আবিরের সুপ্ত ক্রোধ হার মানতে বাধ্য হয়েছে। আবির ক্ষীণ হাসল। মেঘ জেদ দেখিয়ে কথা বললে ওর নাক ফুলে যায়, গাল দুইটা লাল টকটকে হয়ে যায়, দুধের আলতা চেহারায় রক্তবর্ণের ছাপ ভেসে ওঠে, গলার দুপাশে 2টা রগ ফুলে ওঠে। মেঘকে এভাবে দেখলে আবিরের উদ্বেলিত হৃদয়ের কম্পন তীব্র হয়ে ওঠে। কল্পনার জগতে পাড়ি দিতে ইচ্ছে করে, রক্তাভ 2 গালে ভালোবাসার পরও সেঁকে দিতে ইচ্ছে করে। কিন্তু বরাবরের মতোই সে অসহায়। নিজের অনুভূতি লুকাতে হয় প্রতিবার।
দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ব্যাপার না, অপেক্ষা করব। বিড়বিড় করে বলল, সারা জীবন।